আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসের স্বস্তি, ন্যায় বিচারের পরাজয় হয়েছে কুয়েট শিক্ষক সমিতি। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই, বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না, মন্তব্য তারেক রহমানের। এবং খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে আনন্দে ভাসছে ক্যাম্পাস। সার্চ কমিটির মাধ্যমে নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই সিদ্ধান্তের পর টানা ৩ দিনের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপাচার্যের বিরুদ্ধে এই সিদ্ধান্ত ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করছে কুয়েট শিক্ষক সমিতি। খুলনা থেকে এসএম হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এসকে শরীফুল আলমকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা এই বিষয়টিকে দেখছেন বিজয় হিসেবে। স্লোগানে স্লোগানে বিজয়ের উল্লাস করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খুলে দেয় সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন দ্রুত ক্লাসে ফিরতে চান তারা। যে ইউজিসি টিম উনি এসে অনশনরত শিক্ষার্থীদের তাদের যে রিলিজটা হয়, যে প্রেস রিলিজটা, সেটা আমাদেরকে পড়ে শোনেন যে আমাদের ভিসি এবং প্রো ভিসি দুইজনকে অব্যাহত করা হয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যত দ্রুত সম্ভব আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম ওগুলো পূরণ এবং ক্লাস পরীক্ষায় যত দ্রুত ফেরা যায়। শিক্ষকদের লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষকদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে না ফেরার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়েছেন তারা। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। ফেব্রুয়ারির ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তি তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ ক্লাসে ফিরবে না। এটা আমাদের পূর্বের অবস্থান, সেটা ওইভাবেই আছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য পদে নতুন নিয়োগ দেওয়া হবে। সে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা। ভোটের ব্যবস্থা চালু রাখতে পারলেই জবাবদিহিতা তৈরি হবে, তাই গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের ৩ জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি এই মন্তব্য বলেন। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৩১ দফা সংস্কারের বিভিন্ন বিষয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ের এই কর্মশালায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ৩১ দফার সঙ্গে বর্তমান সরকারের সংস্কার প্রস্তাবের অনেক জায়গায় মিল আছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সবকিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। আপনারা দেখুন একটি সিম্পল একটি বিষয়, বিগত ১৫ বছর জনগণের সেই রাজনৈতিক অধিকার বা এক কথায় ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, ধ্বংস করে দেওয়া হয়েছিল। আর ফলশ্রুতিতে আমরা কি দেখেছি? দেশের বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়েছে, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সমাজে বিভিন্ন রকম অধপতন শুরু হয়েছে, সমাজে বিভিন্ন অনাচার শুরু হয়েছে। বিগত এক যুগেও সাভারের রানা প্লাজা ভবন ধসে আহত পোশাক শ্রমিকরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখনও তা বন্ধ।
আহত ও পঙ্গু অনেকেই আছেন অর্থকষ্টে। পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে পোশাক ক্রেতাদেরও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষকরা। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে শারফুল আলমের রিপোর্ট। 2013 সালে সাভারে রানা প্লাজা ভবন ধসের পর দাবি ওঠে দেশের পোশাক কারখানার কর্মপরিবেশ, শ্রমিক নিরাপত্তা আর সুরক্ষার বিষয়টি। এরপর কারখানা ভবন সংস্কার করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কারখানা মালিক, ক্রেতা, সরকার সম্মিলিতভাবে কাজ শুরু করে। তবে এক যুগ পরেও রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্ত কর্মীদের 43 ভাগ এখনো বেকার, আহতদের 31 ভাগ মানসিক বিপর্যয়ে রয়েছেন। একটা হাড় ভেঙে গেছে, একটা হাত বেকার হয়ে গেছে, তার জন্য আমি চাকরি করতে পারিনি। ক্ষতিপূরণ দিচ্ছে, যা দিছে এটা তো ক্ষতিপূরণ বলে না। 2,40,000 টাকা, কিন্তু আমার ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু হাজার টাকা দিচ্ছে। আমার নিজের টাকা আমি 11টা অপারেশন করতে পাই। রানা প্লাজা দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের সহায়তায় নিহতদের পরিবার ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা পর্যাপ্ত কিনা সেই প্রশ্ন এখন অনেকের। রানা প্লাজার যারা ভিকটিম তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কম্পেনসেশন সবকিছু কিন্তু ইটস বিন মনিটরড ইন্টারন্যাশনালি। যেখানে বায়াররা ফান্ড দিয়েছে, এখানে আইএলও ফান্ড দিয়েছে, এখানে আমরা বিজিএমই ফান্ড দিয়েছে। সো সবকিছু মিলিয়ে এই ফান্ডটার তদারকি কিন্তু আমাদের হাতে নাই। সো কেউ যদি বলে যে এখনো কিছু করার আছে, আমি মনে করি যে এটা সরকারিভাবে অ্যাড্রেস করা উচিত। গ্র্যান্টস বায়ার্স যারা রয়েছেন তারা এর আগে তারা যেমন $300 মিলিয়ন দিয়ে তারা এই সহায়তাগুলো করেছিলেন, ওই সময়কালে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যদি ফলো আপ ট্রিটমেন্টের জন্য সহযোগিতা দরকার হয়, সেটি পুনর্মূল্যায়ন করে তাদেরকে নতুনভাবে সহযোগিতার বিষয়টি তারা বিবেচনা করতে পারে। কারখানাগুলোতে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নটি জরুরি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান 1138 জন, আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনায় আহত বা নিহত হলে সেই সব শ্রমিকদের দায়িত্ব নিতে হবে সরকার, মালিক, ব্যবসায়ী ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ক্রেতাসহ সংশ্লিষ্ট সবার। শারফুল আলম, এটিএন বাংলা, আশুলিয়া, ঢাকা। এদিকে সাভারে রানা প্লাজা ধসের 1 যুগ উপলক্ষে সেখানে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকে অস্থায়ী বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পোশাক শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ, চিকিৎসা ও ভবন মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান তারা। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে মানববন্ধন ও সমাবেশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে করা মামলার রায় হবে আগামী 5 মে। বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির এ তথ্য জানান। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণা করতে গত 17 এপ্রিল মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আগামী 5 মে আদেশের দিন ধার্য করেন বিচারক। এর আগে সকালে সৈয়দ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা। বরিশালের জনগণের দাবির প্রেক্ষিতে এতদিন পরে হলেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আদালতে মামলা দায়ের করেছে জনগণের পক্ষে। তার এই পদে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ এরকম না। জনগণ যখন বলছে যে আপনি থাকলে আমরা সেবা পাবো, তখন সে বলছে যে জনগণের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম, আমি আইনের আশ্রয় নেব, আইন যেটা ফয়সালা দেয়। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা জানেন বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভ্যন্তরীণ বড় ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। খাদ্য গুদামে ধান বিক্রি করতে গিয়ে কোনো কৃষক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা। এ সময় তিনি বলেন, গত আমন মৌসুমে ধান কেনায় কোনো সিন্ডিকেট কাজ করতে পারেনি, এবারও পারবে না। এমন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর সুনামগঞ্জ জেলা থেকে 14,645 মেট্রিক টন ধান ও 13,816 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।
খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। অপহরণের 9 দিন পর জনরোষের মুখে কয়েক দফায় অপহরণকারীরা তাদেরকে ছেড়ে দেয় বলে পাহাড়ি ছাত্র পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। তবে কখন কোথায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। গত 16 এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকায় অপহরণের শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী। অপহৃতদের উদ্ধারে সোচ্চার থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসন ও বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানায় পাহাড়ি ছাত্র পরিষদ। সরকারের নির্দেশ অমান্য করে থানায় অস্ত্র জমা না দেওয়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে গতকাল মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগ করা হয়, সরকার 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রদান করা সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সরকারের বেঁধে দেওয়ার সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শটগান জমা না দেওয়ায় মামলাটি দায়ের করা হয়। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বর্তমানে একাধিক মামলায় আটক রয়েছেন। কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামাইনে অভ্যন্তরীণ বড় ধান সংগ্রহ শুরু হয়েছে। দুপুরে মিঠামইন উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবুর রহমত ও মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে এবার 36 টাকা কেজি দরে ধান ও 49 টাকা কেজি দরে চাল কেনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নানা মাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়াইলে অবশেষে ভাঙা হলো কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা। এছাড়া নড়াইল সদরের বাধাল গ্রামে অবৈধ ব্যারেল চিমনির একটি ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়লা তৈরির কারখানাকে 1 লাখ টাকা এবং তিহাম ব্রিক্সকে 20,000 টাকা জরিমানা করা হয়। একই সাথে তিহাম ব্রিক্সের সমস্ত স্থাপনা ভেঙে ফেলতে তাদেরকে 1 সপ্তাহ সময় দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার দাস এই আদালত পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মালেক, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে গণ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। এতে সংগঠনটি জেলা শাখার সভাপতি জুয়েল মণ্ডল ও সাধারণ সম্পাদক উৎস কুমার বিশ্বাস সহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও পেশাজীবী নার্সরা অংশ নেন। নগরবাসীর ভোগান্তি কমাতে এবং নাগরিক সেবা নিশ্চিতের দাবি জানিয়ে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কার্যালয়ের সামনে সংগঠনটির মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুদ বিল্লাহ, সহসভাপতি মোহাম্মদ নূর হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ অন্যান্য নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। শেরপুরের ঝিনাইগাতিতে পৃথক অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের 497 বোতল মদ সহ 2টি গরু জব্দ করেছে বিজিবি। ভোরে ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী ছোট গজনি এলাকা থেকে মদ এবং খাড়ামোড়া এলাকা থেকে 2টি ভারতীয় গাভী জব্দ করে বিজিবির তাওয়াকুচা বিউপির সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাদক ও গরু চোরা কারবারিরা পালিয়ে যায়। মাদারীপুরে প্রান্তিক চাষীদের মাঝে উচ্চ ফলনশীল পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে পৌরসভা চত্বরে এসব বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হাবিবুল আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশিস মণ্ডল ও মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস এ সময় উপস্থিত ছিলেন। পরে মাদারীপুর সদর উপজেলার 3000 পাট চাষীকে জনপ্রতি 1 কেজি তোষা পাট বীজ, 6 কেজি ইউরিয়া সার, 3 কেজি টিএসপি ও 3 কেজি পটাশ সার দেওয়া হয়। খাগড়াছড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী লোকনাট্য উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠান। বাংলা নববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এর আয়োজন করে। উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মুহামং ও জেলা কালচার অফিসার নাহিদ নাজিয়া সহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবের প্রথম দিনে ত্রিপুরা সম্প্রদায়ের লোক সংস্কৃতি কাহিনী অবলম্বনে নাটক খেলাংবার ও চাকমা সম্প্রদায়ের গ্যাংঘুলি নীতিনাট্য রাধামন ধনপুতি প্রদর্শন করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।